যদি উনি মনে করেন যে বাংলায় বাঙালি ছাড়া অন্য কেউ থাকবে না, আশপাশের স্টেট থেকে আসবে না, তাহলে উনি ভয়ঙ্কর বিপদে পড়বেন। এটা আমাদের যে কোয়াসি ফেডারাল কনস্টিটিউশনাল স্ট্রাকচার তার বিরোধী। অনারেবল চিফ মিনিস্টারের এইটা হয় যে আমি বাঙালি জাতীয়তাবাদ প্রমোট করতে গিয়ে বাঙালিকে ভৌগোলিকভাবে সীমিত করে দেব, তাহলে ভয়ঙ্কর বিপন্ন হয়ে যাব আমরা। তার কারণ হচ্ছে বাংলায় তো শিল্প ব্যবসা কিছু নেই। অধিকাংশ বাঙালি তো আজকে গুজরাট থেকে, বম্বে থেকে, হায়দ্রাবাদ থেকে, কর্ণাটক থেকে বিভিন্ন জায়গায় আজকে দাপিয়ে বেড়াচ্ছে। পরিযায়ী শ্রমিক কারা? পরিযায়ী শ্রমিকরা তো হোয়াইট কলার ওয়ার্কার না। সমস্ত স্টেট যদি বলে যে আমরা, মহারাষ্ট্র বললে যে মারাঠা ছাড়া বাকি মারাঠি ছাড়া কাউকে আমরা ঢুকতে দেবো না, হায়দ্রাবাদ যদি সেই পদ্ধতি নেয়, উত্তরপ্রদেশ যদি সেই পদ্ধতি নেয়, গুজরাট যদি বলে গুজরাটি ছাড়া কাউকে ঢুকতে দেবো না, তো দেশে তো সিভিল ডিসঅবিডিয়েন্স শুরু হয়ে যাবে। এখন পার্লামেন্টে যে একটা অদ্ভুত মকারি শুরু হয়েছে, যে প্রাইম মিনিস্টার ওথ নিতে উঠছেন, রাহুল গান্ধী সাহেব এবং উল্টো দিকে যারা বিরোধী আছেন সংবিধান দেখাচ্ছেন। সংবিধানটা আপনারা ইন্দিরা গান্ধীর সময় দেখাননি কেন? 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, এগুলো কি হয়েছিল? ইমার্জেন্সির সময় কে সংবিধান দেখিয়েছিল? ইন্দিরা গান্ধী দেবীকে। ওনাদের প্রাইম মিনিস্টার যারা ছিল, মনমোহন সিং এর সাথে কি করা হয়েছে? পিভি নরসিংহ রাওয়ের মৃত্যুর পরে তার মৃতদেহ নিয়ে কংগ্রেস কি করেছে? নতুন করে সংবিধান তুলে মানুষকে একটা জাতীয়তাবাদের সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওই গল্প আর খাচ্ছে না। ভারতে আবার বহিরাগত কিসে? বাংলাদেশ থেকে এসছে বলে বহিরাগত? তাহলে আপনারা জ্যোতি বসুর মধ্যে পার্থক্য কি? এই রাজ্যে বাঙালিরা আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন, পাশাপাশি বলছেন যে এই রাজ্যে আরো 5 রাজ্যের মানুষজন থাকছে, উনি 5 রাজ্যের মানুষকে রাখতে পারবেন না। এটা কি অবাঙালি ভোট পাননি বলে এই কথাগুলো বলছেন? প্রথম কথা হচ্ছে যে যদি উনি মনে করেন যে বাংলায় বাঙালি ছাড়া অন্য কেউ থাকবে না, আশপাশের স্টেট থেকে আসবে না, তাহলে উনি ভয়ঙ্কর বিপদে পড়বেন। তার কারণ হচ্ছে প্রথমত এটা আমাদের যে কোয়াসি ফেডারাল কনস্টিটিউশনাল স্ট্রাকচার তার বিরোধী। এটা যদি উনি করেন, আলটিমেটলি ওনার ভিশন যদি অনারেবল চিফ মিনিস্টারের এইটা হয় যে আমি বাঙালি জাতীয়তাবাদ প্রমোট করতে গিয়ে বাঙালিকে ভৌগোলিকভাবে সীমিত করে দেব, তাহলে ভয়ঙ্কর বিপন্ন হয়ে যাব আমরা। তার কারণ হচ্ছে বাংলায় তো শিল্প ব্যবসা কিছু নেই। অধিকাংশ বাঙালি তো আজকে গুজরাট থেকে, বম্বে থেকে, হায়দ্রাবাদ থেকে, কর্ণাটক থেকে বিভিন্ন জায়গায় আজকে দাপিয়ে বেড়াচ্ছে। কারণ আইটি থেকে বলুন, মিডিয়া থেকে বলুন, ডিজাইন থেকে বলুন, এমনকি ম্যানুফ্যাকচারিং থেকে বলুন, সব কিছু ছেড়ে দিন, হোয়াইট কলার জব বাদ দিয়ে একদম যদি আপনি গ্রাসরুটে নেমে আসেন, পরিযায়ী শ্রমিক কারা? পরিযায়ী শ্রমিকরা তো হোয়াইট কলার ওয়ার্কার না, তারা হচ্ছে একেবারে সেকেন্ডারি বা প্রাইমারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্সিয়ারি সেক্টর কাজে যারা যুক্ত, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, কলকারখানা, কিংবা ছোট ছোট যে ভেন্ডার্সগুলো রয়েছে সেই জায়গাতে, কৃষিক্ষেত্র, এই জায়গাগুলোতে বড় অঙ্কের মানুষ তারা বাঙালি, বাংলার জন্মসূত্রে তারা বাঙালি এবং বাংলার মানুষ, কিন্তু এখানে থাকেন না। এখানে হয়তো পরিবার পরিজন আছে, সেই পুরুষ বা মহিলা তিনি হয়তো বাইরে কাজ করছেন। এবার সমস্ত স্টেট যদি বলে যে আমরা, মহারাষ্ট্র বললে যে মারাঠা ছাড়া বাকি মারাঠি ছাড়া কাউকে আমরা ঢুকতে দেবো না, হায়দ্রাবাদ যদি সেই পদ্ধতি নেয়, উত্তরপ্রদেশ যদি সেই পদ্ধতি নেয়, গুজরাট যদি বলে গুজরাটি ছাড়া কাউকে ঢুকতে দেবো না, তো দেশে তো সিভিল ডিসঅবিডিয়েন্স শুরু হয়ে যাবে। এগুলো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ককে মিসইন্টারপ্রেট করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। তার কারণ হচ্ছে আজকেও আমি এই পার্লামেন্টের সেশনটা অবজার্ভ করছিলাম, একটা অদ্ভুত মোটিভ নিয়েছে বিরোধীদের যে ইউনিয়নটা তৈরি হয়েছে যে আমরা কনস্ট্যান্ট অপোজ করব। দেখুন, বিরোধী মানে কখনোই এটা নয় যে সেন্টার বা ইউনিয়ন গভর্নমেন্ট যা করবে আমি তার সাথে ওটাকে ডিস্টার্ব করব। ডিস্টারবেন্স কখনো কোনো পলিটি স্ট্রাকচারের অংশ হতে পারে না। বিরোধীদের কাজ হচ্ছে তার ভালো দিক, খারাপ দিক এইগুলোকে পর্যালোচনা করা এবং চেকস অ্যান্ড ব্যালেন্সটা করে যারা গভর্নমেন্টে আছেন তারা যাতে ডিট্র্যাক্ট বা ডিরেইলড না হয়ে যান, তাদেরকে লাইনে যাতে থাকতে পারেন, সেইটা নিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সটা করা। কিন্তু এখন পার্লামেন্টে যে একটা অদ্ভুত মকারি শুরু হয়েছে, যে প্রাইম মিনিস্টার নিতে উঠছেন, ওথ নিতে উঠছেন, রাহুল গান্ধী সাহেব এবং উল্টো দিকে যারা বিরোধী আছেন সংবিধান দেখাচ্ছেন। তা সংবিধানটা আপনারা ইন্দিরা গান্ধীর সময় দেখাননি কেন? 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, এগুলো কি হয়েছিল? ইমার্জেন্সির সময় কে সংবিধান দেখিয়েছিল? ইন্দিরা গান্ধী দেবীকে। তখন আপনার পূর্বপুরুষরা কি করে গেছে সংবিধানের সাথে? কেশবানন্দ ভারতী কেসকে ওভাররুল করে পার্লামেন্টারি সুপার পাওয়ার এগুলো কে করে গেছে? নরসিংহ রাওয়ের সাথে কি করেছিলেন আপনারা? প্রাইম মিনিস্টারকে নিয়ে এত আপনাদের বক্তব্য, প্রাইম মিনিস্টার নাকি এই করে না ওই করে না। তা আপনাদের প্রাইম মিনিস্টার যারা ছিল, মনমোহন সিংয়ের সাথে কি করা হয়েছে? পিভি নরসিংহ রাওয়ের মৃত্যুর পরে তার মৃতদেহ নিয়ে কংগ্রেস কি করেছে? এই প্রশ্নগুলো যদি আমরা করতে আরম্ভ করি তাহলে তো অন্যরকম একটা জায়গায় চলে যাবে। নরসিংহ রাওয়ের মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি করেছে কংগ্রেস। এমনকি ইন্দিরা গান্ধীকে যেভাবে সাইডলাইন করা হয়েছে, কংগ্রেসের ভিতর থেকে যেভাবে করা হয়েছে, পণ্ডিত নেহেরুকে যেভাবে করা হয়েছে, কংগ্রেসের যে বিভাজন, অন্তর্দ্বন্দ্ব, এগুলো তো ইতিহাস পড়লেই জানা যায়, এগুলো তো কেউ ভুলে যাইনি আমরা।
ওনারা এখন নতুন করে সংবিধান তুলে মানুষকে একটা জাতীয়তাবাদের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওই গল্প আর খাচ্ছে না। সেটা ভোটে দেখলেই বোঝা যাচ্ছে মানুষ এখন নতুন একটা জিনিস চাইছে। আর বাংলা সেই ওই ইন্ডি জোটেরই তো একটা অংশ, আলটিমেটলি তৃণমূল কংগ্রেস। এরাও একটা সিভিল ডিসওবিডিয়েন্সের গল্পে যাচ্ছে, যে বাঙালি বহিরাগত আটকাও, এই করো সেই করো, তো বলেন না। আরে বহিরাগতটা কে? ভারতে আবার বহিরাগত কিসে? আমি তো ভারতবর্ষের ভূমিতে দাঁড়িয়ে আছি এখানে। আমার ইচ্ছে করলে এখন আমি কাশ্মীরে যাব, আমার ইচ্ছে করলে কন্যাকুমারীতে যাব, আমার ইচ্ছে হলে আমি পাঞ্জাবে যাব, আমার ইচ্ছে হলে আমি মণিপুরে যাব। কে কোথাকার বহিরাগত? আমি পাকিস্তান থেকে এসছি না, বাংলাদেশ থেকে এসছি না, নেপাল থেকে এসছি না, আমি কাজাকিস্তান থেকে এসছি। আমার দেশে আমি যেখানে খুশি ভ্রমণ করতে পারি, এটা সাংবিধানিক ক্ষমতা। এই অদ্ভুত গল্পটা অনারেবল চিফ মিনিস্টার শুরু করেছেন, যে অমিত শাহজি বা নরেন্দ্র মোদী এরা কেউ এখানে এসে যদি একটু ভুল হিন্দিতে ভুল বাংলায় কথা বলে, উনি টিটকিরি করেন, বাংলা বলতে পারে না, তা আপনিও তো হিন্দি বলতে পারেন না, তাতে কি এসে গেছে? একজন একটা ভাষা জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর হিন্দি ইংরেজিতে আমরা শুনেছি, তার জন্য তাকে আমরা ছোট করে নিই। একটা ভাষা জানা বা না জানার মধ্যে তার ক্রেডিবিলিটি তো প্রমাণ হয় না। আমার হিন্দি জানি না, আমার হিন্দি সম্পর্কে আমার আগ্রহ নেই, আমার ইচ্ছে হলে শিখবো, না ইচ্ছে হলে শিখবো না। আমার বাংলা আমি জানি, আমার বাংলায় আমি কথা বলছি, আমার ইংরেজি ভালো লাগে, ইংরেজি আমি শিখছি। একটা ভাষা দিয়ে তো একটা লোকের ক্রেডিবিলিটি জাজ হয় না। একটা ভাষা একটা কমিউনিকেশনের মাধ্যম। কিন্তু বাংলা ভাষী কেউ লোক বাইরে থেকে কোনো পলিটিক্যাল এন্টিটি এলেই যদি বলা শুরু হয় যে বহিরাগত, কে কোথাকার বহিরাগত? আজকে যাদেরকে আপনি হকার বলে ভাবছেন বহিরাগত, বাংলাদেশ থেকে এসছে বলে বহিরাগত, তাহলে আপনারা জ্যোতি বসুর মধ্যে পার্থক্য কী? তা মরিচঝাপি হয়েছিল, আপনিও তো এক ধরনের প্যাসিভ মরিচঝাপির দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথমে এই লোকগুলোকে নিলেন, আপনি দীর্ঘদিন ধরে বর্ডার লাইন সুরক্ষিত করেননি, আপনি রোহিঙ্গা সমস্যায় কোঅপারেট করেননি, আপনি তিস্তার জল নিয়ে কোঅপারেট করেননি, এখন আর্টিকেল 253 ওভাররুল করে যাচ্ছে বলে অনেক বড় বড় কথা বলছেন। তো যাই হোক, ঠিক আছে, ভালো কথা। ইন্টারন্যাশনাল ট্রিটি সম্পর্কে ওনার বোধহয় কোনো ধারণা নেই, তাই উনি অনেক কথা বলেন, আমি সে বিষয়ে কিছু বলছি না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই মানুষগুলোকে তো আপনি অ্যাকসেপ্ট করেছেন। তাহলে আপনার যদি বহিরাগত বা বাইরের দেশ থেকে আসা লোক নিয়ে প্রবলেম হয়, আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে তো কথা বললেন কেন? তাহলে সিএ ইমপ্লিমেন্ট হতে দিন। সিএ ইমপ্লিমেন্ট হলে সবথেকে বেশি তো সুপ্রভাব পড়বে আলটিমেটলি বাংলা। তার কারণ বাংলার সবথেকে বড় সমস্যা যেটা, সেই সমস্যাটাই হচ্ছে পরিব্রাজনের সমস্যা। আশপাশের দেশ থেকে যে পরিমাণ মানুষ, মূলত বাংলাদেশ থেকে একটা বড় অঙ্কের পপুলেশন ক্রমাগত এখানে পরিব্রাজিত হয়ে হয়ে আসছেন, এবং এটা আমাদের একটা ইকোনমিক আনস্টেবিলিটি তৈরি করছে। এটা আজকের সমস্যা নয়, আমি আবারও বলছি, এটা সিপিএমের সমস্যা নয়, এটা তৃণমূলের সমস্যা নয়। এই সমস্যাটা পার্টিশনের সময় থেকে শুরু হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে 1947-এর পরে এত সরকার, এত কিছু হয়ে গেছে, আমরা তো সলভ করতে পারিনি। তাহলে এখন আমাদের কি উচিত? একে অপরকে দোষ দেওয়া? 47-এ কী হয়েছিল, 71-এ কী হয়েছিল, ইন্দিরা গান্ধী কী করে গেছে, জ্যোতি বাসু কী করে গেছে, সেই নিয়ে তরজা করা, নাকি আমার ফিউচার জেনারেশন যে আসছে তাকে সুরক্ষা দেওয়া? আপনি সিএটা ইমপ্লিমেন্ট হতে দিন, দেখা যাবে সেখানে যে কিভাবে আমরা পরিব্রাজনের সমস্যাকে আটকাতে পারি। কিন্তু এটা তো দ্বিচারিতার গভর্নমেন্ট। আপনি প্রথমে বলছেন সিএ মানি না, তারপরে বলছেন পরিব্রাজনের সমস্যা হচ্ছে, অনেক বাইরের লোকজন ঢুকে যাচ্ছে। তাহলে আপনার বাংলার লোকজনদের ব্রেন ড্রেন হচ্ছে কেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি সাধারণ কলকারখানার শ্রমিক, তারা বাইরে চলে যাচ্ছেন কেন? আপনি কাজের ব্যবস্থা করুন, ব্যবসার গ্রোথ নিয়ে আসুন, ফিসকাল ডেফিসিট কমান, এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভিনিউ তৈরি করুন, তাহলেই বাংলায় আমরা সবাই বাঙালিরা বাংলা ছেড়ে যেতে হয় না। দেখুন, প্রথম কথাটা হচ্ছে, কিছুদিন আগে একটা পশ্চিমের দেশে, আমেরিকাতে, এক বিখ্যাত কোম্পানি, আমি নাম বলতে চাই না বাণিজ্যের কারণে, তার সিইও বলেছিলেন যে যদি তিনি আজকের দিনে ভারতবর্ষে জন্মাতেন, তাকে হয়তো আমেরিকায় যেতে হতো না। তার কারণ ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ, ভারতবর্ষে কাজের সুযোগ বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে, কাজের সুযোগও বাড়ছে। হ্যাঁ, তার মানে কি সব ভালো আছে? না, অনেক ইকোনমিক ইনইকুয়ালিটি প্রবলেম আছে, জিডিপির ভিতরের কম্পোনেন্টে প্রবলেম আছে, সব মানছি। কিন্তু একটা গ্রোথ হয়েছে, সেই গ্রোথটা আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে, সেটা নিয়ে আমাদের প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, এরা নানা রকমভাবে ঢুকে পড়েছে, তারা সেটা কীভাবে স্টেবিলাইজ করা যায় দেখছে। একমাত্র এইখানেই আমি দেখছি যে রাজনীতির বাইরে আর কোনো আলোচনা হচ্ছে না। তার কারণটা হচ্ছে যে রাজনীতিটা তো আলটিমেটলি সমাজের জন্য নয়, এদের রাজনীতিটা হচ্ছে সম্পূর্ণ ভোটের রাজনীতি। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই যে হকারদের ওপরে আজকে হঠাৎ করে ওভারনাইট এসে উপদ্রব শুরু করা হচ্ছে, এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ আমি স্ট্রিক্টলি মনে করছি এটা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে। কারণ আপনি এই মানুষগুলোকে তার আর্থসামাজিক ব্যবস্থা সঠিকভাবে করে দিতে পারছেন না। এই লোকগুলোকে আপনি প্রথমে গ্রহণ করেছেন,
গ্রহণ করে তাদেরকে রাজ্যের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তারপরে তাদেরকে অ্যালাউ করেছেন। আপনি প্রথমে অ্যালাউ করলেন কেন? যখন বসছে হঠাৎ করে একটা লোক হকারি শুরু করে দেয়। সে তো ওখানে বসেছে ত্রিপলটা নিয়ে, পরিবার নিয়ে ফুটপাতে বসে, তারপরে তাকে বেঁচে পড়তে থাকতে হবে বলে সে কোনো একটা ব্যবসার পথ বেছে নিয়েছে। আপনি তখন কি করছিলেন? তখন কেন তাদেরকে বলেননি যে একটা বিকল্প ব্যবস্থা তাদের করা হবে? আজকে যখন তারা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে নিজেদেরকে মোটামুটি স্টেবিলাইজ করে নিয়েছে, হঠাৎ আপনার ঘুম থেকে উঠে মনে হলো যে না, কলকাতাটা কেমন দেখতে খারাপ হয়ে যাচ্ছে, ফুটপাতগুলো হকারিতে ঢাকা পড়ে যাচ্ছে, আপনি সৌন্দর্যায়নের গল্প চলে এলেন। দেখুন, এটা একটা খুব মজার গল্প আছে। ঘটনা হচ্ছে যে গরিবরা, আপনি বলছেন যে গরিব, হকার, এই উদ্বাস্তু, এরা আমার সৌন্দর্য বলেছে তো, কলকাতা শহরটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তার মানেটা হচ্ছে ওনার হিসেবে উদ্বাস্তু, গরিব যারা এই ফুটপাতে শোন, রাস্তাঘাটে যাদেরকে আমরা দেখি, তাদের জন্য ওনার সৌন্দর্যায়নে ডিস্টার্ব হচ্ছে। সৌন্দর্যায়ন, বাহ্যিক সৌন্দর্য আমাদের দরকার নেই, আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্যটা দরকার। আমাদের গরিব রাখতে হচ্ছে কেন? আমাকে তো সেটা উত্তরটা দিতে হবে যে গরিব আছে কেন, আমার সমাজে ইকোনমিক ইনইকুয়ালিটি আছে কেন, এই লোকগুলো কেন কাজ পায় না, কেন তাদেরকে ফুটপাতে শুতে হচ্ছে, আপনি সেই প্রশ্নটা অ্যাড্রেস করুন। ওরা ওখানে ফুটপাতে শুয়ে আছে বলে আপনার দারুণ অ্যাস্থেটিক্সে একেবারে হাতে ঘা লেগে যাচ্ছে যে কলকাতার সৌন্দর্য নষ্ট হয়েছে, বেটারা কীরকম নোংরা, আমি সাদা নীল লাইট জ্বালাই, তার উপরে গিয়ে গামছা ধুতি মেলে। কেন মেলতে হচ্ছে? কেন তার বাড়ি নেই? কেন তার পকেটে টাকা নেই? কেন তার কাজ নেই? কেন ধুলো ময়লার মধ্যে ওই মারাত্মক একটা মানে বসবাসের অযোগ্য সম্পূর্ণ একটা পরিবেশ, হ্যাঁ, নানা রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন যাদেরকে ক্রমাগত আক্রমণ করছে, চিকিৎসার ব্যবস্থা নেই, ওই লোকগুলোকে থাকতে হচ্ছে কেন? আপনি ইকোনমিক ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করেছেন, আপনি উদ্বাস্তু সমস্যাকে অ্যাড্রেস করেছেন। আবার উনি একটা একই ভুল করছেন, যেই ভুল একসময় জ্যোতি বাসুও করেছিলেন, করে কেলেঙ্কারি কেস খেয়েছেন। আবার ইনিও সেই একই পথে হাঁটছেন। তার কারণ হচ্ছে রুট কজ আইডেন্টিফাই করতে হবে, যে এরা কারা, কেন এখানে বসে আছে। খেয়ে দিয়ে কাজ নিয়ে একটা লোক ফুটপাতে শোয়, তার কি মানে তার বাড়ি আছে, আমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কাজ থাকবে, তাও খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি নোংরা ওই ভ্যাটের পাশে গিয়ে আমি থাকবো আমার ছেলে মেয়ে নিয়ে? নিশ্চয়ই তার ওইটুকু করবারও তার সামর্থ্য নেই। সেই জন্য তাকে আমি সামর্থ্যর ব্যবস্থা করুন, আপনি বটম লাইন ডেভেলপ করুন, তাহলেই হয়। ফলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ফিটিং এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভাওতাবাজি। এইগুলো, এই বাই ইলেকশন আসছে কতগুলো, সেইগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং আপকামিং মিউনিসিপ্যাল ইলেকশন, এই যে পরপর ইলেকশন আছে, সেইগুলোকে অ্যাড্রেস করবার জন্য উনি অপটিক্স ম্যানেজমেন্ট করছেন। ওনার লঙ্গার ভিশন কিছু নেই। যদি হতো 2011-এ গভর্নমেন্টটা ফর্ম হয়েছে, আজকে 2024-এ দাঁড়িয়ে আছি, মোর দ্যান 10 years পাস্ট। উনি তো সিপিএমের কথা বললেই 34 বছর বলে, স্বাধীনতার ইতিহাসে চলে যায়, হরপ্পা মহেঞ্জোদড়োয় চলে যায়। ওনাকে বলবেন যে সিপিএমের 34 আর এনার প্রায় 12 বছর, প্রায় অলমোস্ট হাফের কাছাকাছি চলে গেল। তো আপনি হাফে কি করলেন? আপনি ওদের হাফ প্রবলেম সলভ করতে পেরেছেন? যে সিপিএমের যে ভুলগুলো ছিল বামফ্রন্টের, আপনার বক্তব্য ঠিক আছে, বামফ্রন্টের অনেক ভুল ছিল, তো সেই ভুলের 50% আপনি সলভ করতে পেরেছেন আপনার 50% টেনিয়ারের মধ্যে? 10%ও করতে পারেননি। বামফ্রন্ট যা ভুল করে গেছিল শেষের দিকে, সেই সব কটা ভুলই আপনি কম্পাউন্ডিংয়ে করে যাচ্ছেন। হঠাৎ করে এসে এই সমস্ত এরি করে লাভ নেই। আপনার পলিসি লেভেলে গণ্ডগোল আছে, আপনি শুধুমাত্র ভোটের খেলা খেলেন, আপনার কোনো লঙ্গার ভিশন নেই। আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন, মুখ্যমন্ত্রীকে আগামী প্রেস কনফারেন্স হলে, যে আপনি 20 বছরে বাংলাকে কোন জায়গায় দেখতে চান। উনি কোনো কম্প্রিহেন্সিভ সলিউশন দিতে পারবেন না। তার কারণ উনি জাপানের থেকে শেখেননি, উনি সিঙ্গাপুরের থেকে শেখেননি, উনি ভুটানের থেকে শেখেননি, উনি শিখেছেন শেখ শাহজাহানদের থেকে, যে কীভাবে ভোটটা করাতে হয়, মানুষকে মারতে হয়, কিভাবে লোককে লম্পট চম্পট দিয়ে জীবন ও জীবিকায় আঘাত করে জিতে যেতে হয়। এর বাইরে এর কোনো লঙ্গার ভিশন এই গভর্নমেন্টের এই মুহূর্তে অ্যাটলিস্ট নেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অরিত্র দত্ত বণিক, ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।